আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, অষ্টম অধ্যায় ত্রিকোণমিতি। এই অধ্যায়ের মধ্যে আমরা যে অঙ্কগুলো করতে গিয়ে যে সূত্রগুলোর প্রয়োজন পড়ে, আমরা সেই সূত্রগুলো নিয়ে এই মুহূর্তে আলোচনা করব। সবার প্রথমেই ষাটমূলক ও বৃত্তীয় পদ্ধতিতে একটি কোণের পরিমাপ ডি ডিগ্রি এবং আর রেডিয়ান হলে আমরা বলতে পারি d/180 ইকুয়াল টু আর বাই পাই। d/180 ইকুয়াল টু আর বাই পাই। এখন মনে হতো প্রশ্ন আসলে এই জিনিসটা কী, আসলে এটা আসলো কীভাবে করে? সেটা হচ্ছে ডি ডিগ্রি। আমি এটা আপনাদেরকে লিখে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। সেটি হচ্ছে এই যে ডি ডিগ্রি। আমরা যখন ডিগ্রিতে থাকে কোনো একটা কোণ, যখন ডিগ্রিতে থাকে তাকে রেডিয়ানে নিতে চাই, তখন আমরা π/180 দিয়ে গুণ করব। ডিগ্রিতে আসে, আমরা তাকে রেডিয়ানে নিতে চাই, তাহলে π/180 দিয়ে গুণ করব। তাহলে ডিগ্রির সেই মানকে π/180 দ্বারা গুণ করব। করার সাথে সাথে এটা রেডিয়ানে প্রকাশ হয়ে যাবে। ওই যে সি লেখা, এটা হচ্ছে রেডিয়ানের আর কি চিহ্নটা, যেটা রেডিয়ানে প্রকাশ হয়ে গেছে। আচ্ছা, ওকে, ফাইন। যে ডি ডিগ্রি, তাকে আমরা যখন π/180 দিয়ে গুণ করি, সেটা রেডিয়ানে প্রকাশ হয়ে যায়। আচ্ছা, তো এখন দেখেন এই যে অংশটুকু, এই যে ডি ইন্টু π/180, এটার মাথার উপরও সি লেখা, অর্থাৎ রেডিয়ান বৃত্তীয় পদ্ধতি। আবার এই যে এখানের মধ্যে আর এর উপরেও সি লেখা, বৃত্তীয় পদ্ধতি। তাহলে দুইটার মাথার উপরেই সি লেখা আছে, মাঝখানে সমান চিহ্ন দেওয়া। আমরা তাদেরকে লিখলাম মাঝখানে সমান চিহ্ন দিয়ে। দুইটারই আমরা এই উপরের চিহ্নটা না হয় এখন বাদ দিয়ে দিলাম। ডি ইন্টু π/180 ইকুয়াল টু আর। এখন দেখেন প্রিয় শিক্ষার্থীরা, ডি এর সাথে পাই গুণ হবে, ডি পাই ডিভাইডেড 180 ইকুয়াল টু আর। এখন আমি যদি চাই এই যে পাইটা এখানে গুণ আকারে আছে, এই পাই ওই সাইডে গেলে কী হবে? ভাগ। এখানে যেই পাইটা গুণ আকারে আছে, এটা ওই সাইডে গেলে কী হবে? ভাগ। তো এই পাই এই সাইডে এসে ভাগ হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা এই পাইটাকে ওই সাইডে নিয়ে ভাগ করে দিলাম। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি? d/180 ইকুয়াল টু আর বাই পাই। d/180 ইকুয়াল টু আর বাই পাই। এইটাই বলা হয়েছে যে যখন ডি ডিগ্রি আর আর রেডিয়ান এমনটা হয়, দুইটা পদ্ধতিতে দুইটা কোণের পরিমাপ ডি ডিগ্রি আর রেডিয়ান, তখন আমরা বলতে পারি d/180 ইকুয়াল টু আর বাই পাই। আচ্ছা, এটাই এখানের মধ্যে বলা হয়েছে। এবার যেটা আমরা আগেই বলে ফেলছি যে ডিগ্রিতে থাকলে তাকে রেডিয়ানে নিতে চাইলে π/180 দিয়ে গুণ করতে হয়। মনে করেন যে 50 ডিগ্রি আছে, এই যে 50 ডিগ্রি, তাহলে 50 গুণ π/180, সাথে সাথে এটা রেডিয়ানে পৌঁছে যাবে। তাহলে 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান, আর 1 রেডিয়ান সমান 180/পাই। 1 রেডিয়ান সমান 180/পাই। অর্থাৎ যখন কোনো মান রেডিয়ানে থাকে আর আমরা তাকে ডিগ্রি নিতে চাই, তখন 180/পাই দ্বারা গুণ করব। দেখেন উল্টা, কিন্তু উল্টা ডিগ্রিতে আসে, রেডিয়ানে নিতে চাই, π/180 দিয়ে গুণ করব। রেডিয়ানে আসে, ডিগ্রিতে নিতে চাই, 180/পাই দ্বারা গুণ করব। এবারে কি বলা হলো? আর ব্যাসার্ধের কোনো বৃত্তে এস দৈর্ঘ্যের কোনো চাপ কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করলে এস ইকুয়াল টু আর থিটা হয়। অর্থাৎ ওই যে বৃত্তচাপ, যেটা বৃত্তচাপ, তার দৈর্ঘ্যটা কত হবে? আর থিটা, এবং ওই থিটাটাকে সবসময় রেডিয়ানে রাখতে হবে। আমি একটু এখানে একটু এঁকে দেখাইতে চাই। এই যে একটা বৃত্ত, যদিও বৃত্তটা সুন্দর হয় নাই, শুধু একটু বোঝানোর জন্য আঁকলাম। বৃত্তের কেন্দ্র দিলাম, তাহলে এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, তার নাম হচ্ছে আর। আর বৃত্তচাপের উপরে আর কি, বৃত্তের পরিধির উপরে একটা বৃত্তচাপ নিব। এই মনে করেন যে একটা বৃত্তচাপ আমি নিলাম, এই যে এই অংশটুকু, হ্যাঁ, যে এই অংশটুকু হচ্ছে একটা বৃত্তচাপ। এই বৃত্তচাপকে এস দ্বারা প্রকাশ করা হবে। এই বৃত্তচাপের দুইটা প্রান্তবিন্দু কেন্দ্রের সাথে যুক্ত হয়ে একটা কোণ তৈরি করে, সেই কোণকে বলবো আমরা থিটা। এখন যদি বলা হয় এই বৃত্তচাপের দৈর্ঘ্য কত, তো বৃত্তচাপের দৈর্ঘ্য বের করার জন্য ব্যাসার্ধ গুণ এই যে কেন্দ্রতে উৎপন্ন কোণ, কেন্দ্রতে উৎপন্ন কোণ, তাহলে এস ইকুয়াল টু আর থিটা। শুধু এখান থেকে কিন্তু শুধু এস এর মানই না, আপনি চাইলে দেখেন এখানে তিনটা অক্ষর না, এস আর থিটা, তো এখানের মধ্যে আর এবং থিটার মান যদি দেওয়া থাকে, আপনি এস এর মান বের করতে পারবেন। যদি এস এবং আর এর মান দেওয়া থাকে, আপনি থিটার মান বের করতে পারবেন। যদি এস এবং থিটার মান দেওয়া থাকে, আপনি আর এর মান বের করতে পারবেন। অর্থাৎ এই তিনটা অক্ষরের মধ্যে যে কোনো দুইটা অক্ষরের মান যদি আপনার জানা থাকে, তৃতীয়টার মান আপনি বের করে ফেলতে পারবেন। তাহলে এটাই বলা হয়েছে আর ব্যাসার্ধের কোনো একটা বৃত্তে
এস দৈর্ঘ্যের কোনো চাপ কেন্দ্রতে যদি থিটা কোণ উৎপন্ন করে তাহলে এস ইকুয়াল টু আর থিটা, এবং ওই থিটাকে আমরা রেডিয়ানে প্রকাশ করব। ডিগ্রিতে থাকলেও আমরা তাকে রেডিয়ানে নিয়ে যাব। আচ্ছা, এরপরে আমরা সবসময় ত্রিকোণমিতির যেই সূত্রগুলো মুখস্থ করি, তাই না? সেটা কি? সাইন থিটা ইকুয়াল টু 1 / কোসেক থিটা। এবং এগুলোর ব্যাখ্যাও আমরা যখন অনুশীলনী অঙ্কগুলো করতে যাই, কিভাবে করে এটা সমান এটা হয় সেগুলোর ব্যাখ্যা দেওয়া আছে অনুশীলনী অঙ্কগুলো করতে গিয়ে, কাজের অঙ্ক, অনুশীলনের অঙ্ক। আচ্ছা, তো সাইন থিটা ইকুয়াল টু 1 / কোসেক থিটা, কোসেক থিটা ইকুয়াল টু 1 / সাইন থিটা, কস থিটা ইকুয়াল টু 1 / সেক থিটা, সেক থিটা ইকুয়াল টু 1 / কস থিটা, ট্যান থিটা ইকুয়াল টু 1 / কট থিটা, কট থিটা ইকুয়াল টু 1 / ট্যান থিটা, ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা, কট থিটা ইকুয়াল টু কস থিটা বাই সাইন থিটা। এরপরে আরও কিছু সূত্র আমাদেরকে মনে রাখতে হয় অনুশীলনের অঙ্কগুলো করতে গিয়ে, এগুলো অনেক বেশি পরিমাণে আমাদের দরকার পড়ে। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 - কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 - সাইন স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এটা মূল সূত্র। এবার এখান থেকে আরও নতুন করে দুইটা সূত্র তৈরি হয়ে যাবে। সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 + টেন স্কোয়ার থিটা, টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা মাইনাস 1। আচ্ছা, আবার একটা মূল সূত্র, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। কোসেক স্কোয়ার থিটা রয়ে গেল, মাইনাস কট স্কোয়ার থিটা ওই সাইডে চলে গেল, 1 + কট স্কোয়ার থিটা। আবার কট স্কোয়ার থিটা রয়ে গেল, কোসেক স্কোয়ার থিটা চলে গেল, তাহলে আবার চিহ্ন পরিবর্তন হয়ে কী হবে? কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। এরপর আমরা আরও কিছু সূত্র দেখতে পাচ্ছি। সাইন থিটা মডুলাস, এটার মান 1-এর সমান বা কম হবে। কস থিটা মডুলাস, এটার মান 1-এর সমান বা কম হবে। সাইন স্কোয়ার থিটার মান 1-এর সমান বা কম হবে। কস স্কোয়ার থিটার মান 1-এর সমান বা কম হবে। এছাড়াও এই যে এদিকে আরও কিছু সূত্র রয়েছে, এই যে এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। জোর বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত, জোর বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত, সাইন থিটা তার বিপরীত কোসেক থিটা, কোসেক থিটা তার বিপরীত সাইন থিটা, ট্যান থিটা তার বিপরীত কট থিটা, কট থিটা তার বিপরীত ট্যান থিটা, কস থিটা তার বিপরীত সেক থিটা, সেক থিটা তার বিপরীত কস থিটা। আচ্ছা, ঠিক আছে, মনে রাখার সহজ উপায় আপনারা সবাই জানেন এটা। সাগরে লবণ অতি, এই সাগরের প্রথমে যে এস, এস দ্বারা আমরা সাইনকে বুঝাই, লতে লম্ব, ওতে অতিভুজ, তাহলে সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। মানে প্রথমটা বসবে উপরে, পরেরটা বসবে নিচে, প্রথমটা বসবে উপরে, পরেরটা বসবে নিচে। সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। কবরে ভূত অনেক, তাহলে এই যে ক মানে সি, সি দ্বারা এখানে কসকে বোঝানো হচ্ছে, তাহলে ভূ দ্বারা ভূমি, অ দ্বারা অতিভুজ, তাহলে কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। টেরা লম্বা ভূত, ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। এই যে আমরা পাশে এগুলো লিখে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, কোসেক থিটা ইকুয়াল টু অতিভুজ বাই লম্ব, সেক থিটা ইকুয়াল টু অতিভুজ বাই ভূমি, কট থিটা ইকুয়াল টু ভূমি বাই লম্ব। আচ্ছা, এবার এই ছক তো আশা করি মোটামুটি আপনাদের সবারই মুখস্থ রয়েছে, যে 90 ডিগ্রি পর্যন্ত আমরা যেই মানগুলো, 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে যেই মানগুলো আমরা সাধারণত মনে রাখি, আমাদের অঙ্কগুলো করতে গিয়ে অনেক বেশি পরিমাণে এগুলো দরকার পড়ে। 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 30 ডিগ্রি আমরা বলতে পারি π/6, 45 ডিগ্রি তাকে আমরা বলতে পারি π/4, 60 ডিগ্রি তাকে আমরা বলতে পারি π/3, 90 ডিগ্রি তাকে আমরা বলতে পারি π/9, হায়ার π/2। হায়ার ম্যাথের মধ্যে এই ডিগ্রিগুলোকে মূলত রেডিয়ানই লেখা হয়ে থাকে, অর্থাৎ এই যে π/6, π/4, π/3, π/2 ওই আকারেই লেখা হয়ে থাকে। আচ্ছা, তো সাইন 0 ডিগ্রি তার মান 0, 30 ডিগ্রি তার মান হাফ, 45 ডিগ্রি তার মান 1/√2, 60 ডিগ্রি তার মান √3/2, 90 ডিগ্রি তার মান 1। আমরা যখন সাইন থেকে কসে চলে যাব, কসে, হ্যাঁ কসে, তো এই যে কোসাইন, এটা হচ্ছে পুরা নাম কোসাইন, সংক্ষেপে আমরা বলবো কস। তো কস 0 ডিগ্রির মান 1, 30 ডিগ্রির মান √3/2, 45 ডিগ্রির মান 1/√2, 60 ডিগ্রির মান 1/2, 90 ডিগ্রির মান 0। যখন আমরা ট্যান এই ত্রিকোণমিতিক অনুপাতে চলে আসি, ট্যান 0 ডিগ্রি তার মান 0, 30 ডিগ্রি তার মান 1/√3, 45 ডিগ্রি তার মান 1, 60 ডিগ্রি তার মান √3, 90 ডিগ্রি তার মান অসংজ্ঞায়িত। ট্যানের পরে যখন আমরা কটে যাই, কট 0 ডিগ্রির মান অসংজ্ঞায়িত, 30 ডিগ্রির মান √3, 45 ডিগ্রির মান 1, 60 ডিগ্রির মান 1/√3, 90 ডিগ্রির মান 0। সেক 0 ডিগ্রির মান 1, 30 ডিগ্রির মান 2/√3, 45 ডিগ্রির মান √2, 60 ডিগ্রির মান 2 এবং 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত। কোসেক 0 ডিগ্রির মান অসংজ্ঞায়িত, 30 ডিগ্রির মান 2,
45 ডিগ্রির মান √2, 60 ডিগ্রির মান 2/√3 এবং 90 ডিগ্রির মান 1। তো এখন আমরা যে আলোচনাটা করব সেটা হচ্ছে চতুর্ভাগ রিলেটেড আলোচনা করব। বিভিন্ন চতুর্ভাগে ত্রিকোণমিতিক অনুপাত সমূহের চিহ্ন। প্রথম চতুর্ভাগে সকল অনুপাত ধনাত্মক থাকে, দ্বিতীয় চতুর্ভাগে সাইন ও কোসেক ধনাত্মক থাকে, এটা সাধারণত। তৃতীয় চতুর্ভাগে ট্যান ও কট ধনাত্মক থাকে, আর চতুর্থ চতুর্ভাগে কস ও সেক ধনাত্মক থাকে। আবার অন্য অর্থে আমরা বলতে পারি এগুলো হচ্ছে এক একটা ঘর। প্রথম চতুর্ভাগ এটা সবার জন্য উন্মুক্ত। দ্বিতীয় ঘরটা হচ্ছে সাইন আর কোসেকের ঘর। তো সাইন আর কোসেকের যে ঘর, তাহলে সাইন সাইনের ঘরে আসবে, কোসেক কোসেকের ঘরে আসবে, এতে করে অঙ্কের কোনো ক্ষতি হবে না। কিন্তু সাইন আর কোসেক যদি তার নিজের ঘর ছেড়ে অন্য কোনো ঘরে যায় তাহলে তার চিহ্ন পরিবর্তন হবে। কিছুক্ষণ পরে আমরা এটা নিয়ে আলোচনা করব। যার ঘর সে যদি অন্য কোনো ঘরে চলে যায় তখন চিহ্ন পরিবর্তন হবে। তো সাইন এবং কোসেক তাদের জন্য এই ঘর বরাদ্দ, ট্যান এবং কটের জন্য এই ঘর বরাদ্দ, কস এবং সেকের জন্য এই ঘর বরাদ্দ। তারা যদি অঙ্ক করতে গিয়ে কেউ তার নিজের ঘর ব্যতীত অন্য কোনো ঘরে প্রবেশ করে তাহলে তার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এটা আমরা ডিটেলসে আলোচনা করব, অঙ্কও করে দেখাবো এখন ইনশাআল্লাহ। যদিও সূত্র নিয়ে আলোচনা করতেছি কিন্তু সূত্রটা বোঝানোর জন্য আমরা একটা অঙ্ক সমাধান করে দেখাবো। এখানের মধ্যে দেখেন এই যে বলছে যে ত্রিকোণমিতিক অনুপাতের যখন আমরা মান নির্ণয় করতে যাব তখনকার নিয়ম কি। এখানে দুইটা নিয়ম ফলো করা হয়েছে, দুইটা নিয়মই মানতে হবে। আমরা যেই কাজটা করব যে এখানে তো বাংলায় লেখা আছে, আমি একবার পড়ে দেখাই, তারপর আমি অঙ্কটা করে দেখাবো। ত্রিকোণমিতিক অনুপাতের মান যখন আমরা নির্ণয় করতে যাব প্রথমেই আমরা দেখব যে কোন চতুর্ভাগে এটা প্রবেশ করেছে। ত্রিকোণমিতিক অনুপাতটি কোন চতুর্ভাগে প্রবেশ করেছে। যার ঘর সে যদি প্রবেশ করে তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। কিন্তু যার ঘর সে ব্যতীত অন্য কেউ যদি প্রবেশ করে, যার ঘর সে ব্যতীত অন্য কেউ যদি প্রবেশ করে তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাতটার যদি আগে থেকে চিহ্ন প্লাসে থাকে তাহলে তার চিহ্ন এখন মাইনাস হয়ে যাবে। ত্রিকোণমিতিক অনুপাতটার যদি আগে থেকে চিহ্ন মাইনাস থাকে তাহলে এখন প্লাস হয়ে যাবে। যার ঘর সে যদি তার নিজের ঘরে না গিয়ে অন্য কোনো ঘরে প্রবেশ করে তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। ঠিক এই কাজটা করার পর আমি চিহ্ন পাল্টাবো মানে সে তার নিজের ঘরে গেল নাকি অন্য ঘরে গেল তার ভিত্তিতে চিহ্ন পাল্টাইতে হবে নাকি পাল্টাইতে হবে না আমি সেই সিদ্ধান্ত নিব। ঠিক তারপরে আমাকে যেই কাজটা করতে হবে আমি এবার দেখব π/2 এর সাথে জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা কোনটা গুণাকারে আছে। জোড় সংখ্যা গুণাকারে আছে নাকি বিজোড় সংখ্যা গুণাকারে আছে। যদি π/2 এর সাথে জোড় সংখ্যা গুণাকারে থাকে তাহলে কোনো পরিবর্তন হবে না। আর যদি π/2 এর সাথে বিজোড় সংখ্যা গুণাকারে থাকে তাহলে পরিবর্তন হবে। এবং কেমনভাবে পরিবর্তন হবে? হ্যাঁ, তখন পরিবর্তনটা হবে কেমনভাবে? যখন π/2 এর সাথে বিজোড় সংখ্যা গুণাকারে থাকবে তখন কিভাবে করে পরিবর্তনটা হবে? সাইন এই ত্রিকোণমিতিক অনুপাতটা আগে থেকেই আছে, এখন আমি দেখলাম π/2 এর সাথে বিজোড় সংখ্যা গুণাকারে আছে, তখন সাইনটা হয়ে যাবে কস। আর যদি কস সে আগে থেকে আছে π/2 এর সাথে বিজোড় সংখ্যা গুণ, তখন কসটা হয়ে যাবে সাইন। ট্যান হয়ে যাবে কট, কট হয়ে যাবে ট্যান, সেক হয়ে যাবে কোসেক, কোসেক হয়ে যাবে সেক। আমি এখন এই জিনিসটা যে বাংলায় বললাম নাও হয়তো আপনারা বুঝতে পারেন, আমি এখন অঙ্কটা করে দেখাবো যাতে করে আপনারা একদম ডিটেইলসে বুঝতে পারেন ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমি লিখলাম এখানের মধ্যে সেটা হচ্ছে একটা অঙ্ক, tan -23 π/6 এটার মান আমাদেরকে নির্ণয় করতে বলেছে। তো মাইনাসটা তো সামনে চলে আসবে সাধারণভাবেই, -tan 23 π/6। আমরা করবো কি, এই যে 23 π/6 এটাকে n × π/2 ± থিটা এই আকারে প্রকাশ করব। n × π/2 ± থিটা এই আকারে প্রকাশ করব। এই জন্যই আমরা বলতেছিলাম π/2 এর সাথে কত গুণ আকারে আছে, π/2 এর সাথে কত গুণ আকারে আছে, ঠিক আছে, এই জন্য আমরা এটা বলতেছিলাম। তো আমরা এখানের মধ্যে 23 π/6 তাকে আমরা লিখলাম 7 × π/2 + π/3। এই অংশটা কীভাবে করে ভাঙলাম এটা অনুশীলনের ভিতরে গিয়ে অঙ্কগুলো করতে একদম ডিটেইলসে আলোচনা করছি। তো এখন যদি এই সূত্রের আলোচনা করতে গিয়ে অনেক বেশি ডিটেইলসে চলে যাই তাহলে আবার এটা ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। অনুশীলনের ভিতরে অঙ্কগুলো করতে গিয়ে ডিটেইলসে আলোচনা করা হয়েছে এটা। আচ্ছা, তো 23 π/6 তাকে আমরা 7 × π/2 + π/3 এই আকারে লিখলাম। এখন আসেন প্রথম নিয়মটা কি? প্রথম নিয়মটা হলো আমরা দেখব এই ত্রিকোণমিতিক অনুপাতটা কোন চতুর্ভাগে প্রবেশ করেছে। π/2 মানে 90 ডিগ্রি, 90 ডিগ্রি 7 বার,
তাহলে এখান থেকে আরম্ভ 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার 7 বার। আচ্ছা, এর সঙ্গে প্লাস এই যে দেখেন 90 ডিগ্রি 7 বার, তার সাথে আবার প্লাস হবে আরও মান, তাহলে এটা আরও সামনে আগাবে, আরও সামনে আগাবে। তাহলে এটা এই যে এই চতুর্ভাগে প্রবেশ করলো, চতুর্থ চতুর্ভাগে প্রবেশ করলো। তাহলে দেখেন যখন 7 বার ছিল এখানে, যখন এই প্লাস তখন এটা সামনে আগায় গেল, চতুর্থ চতুর্ভাগে সে অবস্থান করতেছে। এই যে চতুর্থ চতুর্ভাগে সে অবস্থান করতেছে, এখন আমরা দেখব tan, এই যে ত্রিকোণমিতিক অনুপাত tan, এটা চতুর্থ চতুর্ভাগে চলে গেছে। tan এটা চতুর্থ চতুর্ভাগে চলে গেছে। আচ্ছা, চতুর্থ চতুর্ভাগটা কি tan এর ঘর? না, চতুর্থ চতুর্ভাগটা tan এর ঘর না। তাহলে tan তার নিজের ঘর ছেড়ে অন্য ঘরে প্রবেশ করছে, তাহলে তার চিহ্ন পরিবর্তন হবে। আচ্ছা, এখানে কি চিহ্ন ছিল? মাইনাস। tan এর সাথে কি চিহ্ন ছিল? মাইনাস। এখন এটা হয়ে যাবে প্লাস। এখন এটা কি হয়ে যাবে? প্লাস। এখন এটা হয়ে যাবে প্লাস। π/2 এর সাথে 7 গুণ, তাহলে এটা 7 বার ঘুরলো, প্লাস, তাহলে এটা আরো সামনে আগাইলো, চতুর্থ চতুর্ভাগে গিয়ে থামলো। তাহলে tan এটা চতুর্থ চতুর্ভাগে প্রবেশ করলো। এখন চতুর্থ চতুর্ভাগ তো tan এর ঘর না, তাহলে সে অন্য ঘরে প্রবেশ করছে, তাহলে চিহ্ন পাল্টাবে, ওর সামনে আগে থেকে মাইনাস, এখন হয়ে যাবে প্লাস। পাল্টাবে বলছে না, পাল্টাবে, তাহলে চিহ্নটা এখন পাল্টাইয়া প্লাস হয়ে গেল। হ্যাঁ, এই যে প্লাস হয়ে গেল। আচ্ছা, এবার দ্বিতীয় যেই নিয়মটা, সেটা হচ্ছে π/2 এর সাথে জোড় সংখ্যা গুণাকারে আছে নাকি বিজোড় সংখ্যা গুণাকারে আছে। যদি π/2 এর সাথে জোড় সংখ্যা গুণাকারে থাকে, যদি π/2 এর সাথে জোড় সংখ্যা গুণাকারে থাকে, তাহলে ত্রিকোণমিতিক অনুপাতের কোনো পরিবর্তন ঘটবে না, tan tanই থাকবে। যদি π/2 এর সাথে জোড় সংখ্যা গুণাকারে থাকে, তাহলে ত্রিকোণমিতিক অনুপাতের কোনো পরিবর্তন ঘটবে না, যা ছিল তাই থাকবে, যা ছিল তাই থাকবে। কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এখানের মধ্যে π/2 এর সাথে 7 গুণ, আচ্ছা 7 তো বিজোড়, π/2 এর সাথে 7 গুণাকারে আছে, 7 তো বিজোড়, যেহেতু 7 বিজোড় সংখ্যা, সুতরাং এই ত্রিকোণমিতিক অনুপাতটা পরিবর্তন হয়ে যাবে। tan পরিবর্তন হয়ে কি হবে? cot হবে। tan পরিবর্তন হয়ে কি হবে? cot হবে। তাহলে প্লাস cot π/3, প্লাস cot π/3, cot π/3 এর মান 1/√3। তাহলে tan -23 π/6 এটার মান 1/√3। tan -23 π/6 এটার মান কত? 1/√3। তাহলে এই মানটা বের করতে গিয়ে আমরা কি করছি? দুইটা কাজ। আমরা দেখলাম যে ত্রিকোণমিতিক অনুপাতটা কোন চতুর্ভাগে প্রবেশ করছে। যদি তার নিজের ঘর হয় তাহলে চিহ্ন পাল্টাবে না, যদি অন্য ঘর হয় তাহলে চিহ্নটা পরিবর্তন হবে। এরপরে আমরা দেখলাম π/2 এর সাথে জোড় সংখ্যা গুণ নাকি বিজোড় সংখ্যা গুণ। যদি জোড় সংখ্যা গুণাকারে থাকে তাহলে ত্রিকোণমিতিক অনুপাতের কোনো পরিবর্তন ঘটবে না, কিন্তু বিজোড় সংখ্যা গুণাকারে থাকলে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন ঘটবে। তো এই হচ্ছে বিষয়, এটাই এখানের মধ্যে বলা হয়েছিল যে দুইটা নিয়ম। ঠিক আছে? আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থীরা, অষ্টম অধ্যায় ত্রিকোণমিতি, এই ত্রিকোণমিতি অধ্যায়ের অঙ্কগুলো করতে গিয়ে যেই সূত্রগুলো আমাদের দরকার পড়ে, আমরা সেই সূত্রগুলো নিয়ে এখনকার এই পর্বে আলোচনা করেছি। তো বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি হায়ার ম্যাথ বইয়ে প্রত্যেকটা টপিক্সের সমাধান করে দেওয়া রয়েছে এবং সেই সমাধানের ভিডিও ধারণ করে কিউআর কোড দেওয়া আছে। কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে প্রত্যেকটা নির্দিষ্ট টপিক্সের সমাধানের ভিডিও শিক্ষার্থীর সামনে চলে আসবে। তাই আশা করব আপনারা সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।